তোমরা যখন আমি খেলার যখন অবস্থা দেখি আমার কাছে মনে হয় যে আমি কিতার মধ্যে আমি টেকা ডালতাছি। আমার টেকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মধ্যে হইলে ঋণ করবো আমি। ভাই, ব্রাজিল ভার্সেস মরক্কো ম্যাচটা দেখে এজ এ ব্রাজিলিয়ান ফ্যান আমি অনেক হতাশ। কিন্তু ম্যাচটা হারার কারণে যে আমি অনেক অবাক হয়েছি তেমনও না। কারণ মরক্কো জানতাম এমন ইন্টেন্সিটি ম্যাচ খেলবে, যেটা ব্রাজিলের কাছে আমি আশা করি নাই। আর ব্রাজিলের তিনজন মিডফিল্ডার মরক্কোর মিডফিল্ডের কাছে ধরাশায়ী হচ্ছিল। যখন যখন ব্রাহিম দিয়াজ নিচে নামছিল তখন মরক্কোর চারজন মিডফিল্ড তৈরি হচ্ছিল। এই চারজন মিডফিল্ডের কাছে ব্রাজিলের তিনজন মিডফিল্ডার টিকতেই পারছিল না। আর তার চেয়ে বড় কথা, ক্যাসিমেরো, তারপর ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, তাদের দেখে মনে হচ্ছে প্রথম কোনো ফুটবল ম্যাচ খেলতে আসছে। এত প্রেসার তারা নিচ্ছে। হ্যাঁ, তারা মরক্কোর প্লেয়ারদের তুলনায় অনেক ভালো ক্লাবে খেলে, অনেক ভালো গেম খেলে আসছে গত সিজনে। কিন্তু তারা মরক্কোর প্লেয়ারদের সাথে কুলিয়ে উঠতে পারছিল না। ভিনিসিয়াসের ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের গোলটা ছাড়া ব্রাজিলের কালকে খেলার মধ্যে কিছুই ছিল না আমার মনে হয়। বল পজিশন, আপনারা হয়তো বলবেন বল পজিশন তো ব্রাজিলের মরক্কোর থেকে বেশি পাস দিছে, কিন্তু পাসগুলো হইছে মিডফিল্ড থেকে ডিফেন্স, ডিফেন্স থেকে রাইট ব্যাক থেকে লেফট ব্যাক থেকে আবার গোলকিপার থেকে আবার ডিফেন্স, এমন আর কি পাশাপাশি হইছে। তো এমন না যে কোনো মিডফিল্ড থেকে ফরওয়ার্ড আবার অ্যাটাকিং মিড কোনো চান্স ক্রিয়েট হইছে, তেমন না। আর রাফিনহাকে নিয়ে সবাই সমালোচনা করছে। রাফিনহাকে নিয়ে সমালোচনার কারণ আমি বুঝতে পারছি, কিন্তু আপনার এটা বুঝতে হবে যে রাফিনহা একটা প্লেয়ার যে বার্সেলোনার হয়ে ভিনি এখন যে সাইডটা দিয়ে খেলছে সেই সাইডটা দিয়ে পুরো একটা সিজন খেলে আসছে। তো হঠাৎ করে একটা প্লেয়ারকে এক সাইড থেকে যখন আপনি অন্য সাইডে শিফট করবেন বা অন্য একটা পজিশনে শিফট করবেন, তো স্বাভাবিক তার একটু মানিয়ে নিতে সময় লাগবে। কার্লো আনচেলত্তির একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে রাফিনহা কাজ করতে পারছিল না, কিন্তু তাও তাকে 90 মিনিট চান্স দেওয়া হয়েছে, কারণ জানে এই মাঠের মধ্যে দুটো প্লেয়ার যদি কাজ করে কোনো ভালো কিছু করে দেখায় সেটা হবে ভিনিসিয়াস এবং রাফিনহা। ভিনিসিয়াস তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কতটুকু সেটা তার গোলের মাধ্যমে দেখিয়েছে। আমরা পরবর্তী ম্যাচে রাফিনহার জন্য ওয়েট করবো, রাফিনহার একটা কিছু করে দেখানোর জন্য, যেভাবে সে বার্সেলোনার হয়ে লাস্ট মিনিটে অসংখ্য গোল দিয়েছে। তো আর নেইমার যদি ভাই পুরোপুরি সুস্থ হয়, তা আমার মনে হয় লুকাস পাকেতাকে কনসিডার করে আমাদের নেইমারকে খেলানো উচিত। নেইমার ড্রপ ডাউন হয়ে যে পাস আর থ্রু পাস গুলো চান্স ক্রিয়েট করতে পারে সেটা ব্রাজিলের অনেক কাজে দেবে। আর ইগোর থিয়াগোকে নিয়েও অনেকে অনেক প্রশ্ন করছে কেন এনরিক না। এনরিকের চেয়ে ইগোর থিয়াগো ফিজিক্যালি অনেক ভালো। তো একটা এত বড় ফিজিকের মানুষ যখন বক্সের মধ্যে প্রেজেন্ট থাকে, তখন আমি আপনি কোচ হলে স্বাভাবিকভাবে ইগোর থিয়াগোকেই খেলাতাম। আর ইগোর থিয়াগো একটাই চান্স পাইছে, একটা চান্স মিস করছে। কিন্তু নাম্বার 9, এই বক্স প্রেজেন্ট স্ট্রাইকার, এদের ব্যাপারটাই ভাই এমন। আপনি 5-6টা চান্স ক্রিয়েট করে দিবেন, তারা এখান থেকে 1-2টা গোল দেবে। আপনি কয়টা চান্স ক্রিয়েট করে দিতে পারছেন যে আপনি ইগোর থিয়াগোকে ক্রিটিসাইজ করবেন সে গোল দিতে পারে নাই? আপনার স্ট্রাইকারকে বল বের করে দিতে হবে, তখন সে একটা কিছু করে গোল দিবে। আপনি তো বলই বের করতে পারেন নাই। আপনি যখন ফাইনাল থার্ডে বল বের করতে পারবেন তখন স্ট্রাইকারে গোল দেওয়ার ট্রাই করবে। আপনি একটা ভিনিসিয়াস ভিনিসিয়াস লেফট ফ্ল্যাঙ্ক থেকে একটা বল বের করে দিছিল, তো এটা হেডে কানেক্ট করতে পারে নাই। তো এছাড়া আর কোনো চান্সই ক্রিয়েট হয় নাই। শুধু শুধু ইগোর থিয়াগোকে দোষ দিয়েও লাভ নাই। আমরা দেখছি যে ভাই ব্রেন্টফোর্ডের হয়ে দুর্দান্ত একটা সিজন কাটাইছে। তাও আমি মনে করি ইগোর থিয়াগোকে স্টার্ট না করিয়ে ম্যাথিউস কুনিয়াকে স্টার্ট করানো, কারণ কুনহা আসার পর আমরা দেখছি খেলা অনেক কন্ট্রোলে আসছে। আর রাফিনহাকে একটা ফিক্সড একটা জায়গা দেওয়ার, এই একবার লেফটে একবার রাইটে একবার মিডিলে না দিয়ে রাফিনহাকে একটা ফিক্সড একটা জায়গা দেওয়া উচিত আমার মনে হয়। আহ, ভাই রাফিনহা যতই লেফটে অনেক ভালো খেলুক, লেফটে বিনির জায়গাটাকে নেওয়া সম্ভব না, কারণ বিনি এই সাইডটা দিয়ে ভালো খেলে ভাই। বিনি, রাফিনহা, রদ্রিগো এদের মতো এত ভার্সেটাইল প্লেয়ার না যে আপনি লেফটে রাইটে মিডে যেখানে মন সেখানে খেলাবেন। তো যেটা রাফিনহা অ্যাডপ্ট করতে পারে। তো আমার মনে হয় রাফিনহাকে অ্যাটাকিং মিড অথবা রাইট উইঙ্গার এইভাবেই খেলানো উচিত। আর ক্যাসিমেরো, ব্রুনো গিমারেস, তারা ভাই নিউক্যাসলের হয়ে ব্রুনো গিমারেস এত ইন্টেন্সিটি ম্যাচ খেলে আসছে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে তারা অনেক প্রেসারে। ভাই আমি প্রথমে দেখছিলাম যে আমাদের প্লেয়ার গুলো ভয় পাচ্ছিল, রীতিমতো ভয় পাচ্ছিল যদি গোল খেয়ে ফেলি। গ্যাব্রিয়েল মাগালাইস আর মার্কিনিওস এরাও যথেষ্ট ভালো ছিল। একটা গোল হয়েছে যেটা এটা এটা মিডফিল্ডের বল লুজ করার কারণে। মিডফিল্ডে বল লুজ করার সাথে সাথে ভাই তিনটা পাস তিনটা পাসের মধ্যে আমাদের পুরো ডিফেন্স ডিফেন্স হয়ে গেছে, ডিফেন্স খুলে গেছে, ডিফেন্স কোলাপস করছে। তিনটা পাসের মাধ্যমে তাদের একটা চান্স ক্রিয়েট হয়েছে, তারা একটাতেই গোল দিছে। আর ভাই রাইট সাইডটা তো পুরোই
মানে স্তব্ধ ছিল, কারণ আপনার যখন একটা প্রপার রাইট ব্যাক না থাকে তখন আপনার অ্যাটাকিং এ এত হেল্প হয় না, যেটা ইবানেস করতে পারে না। ইবানেস হচ্ছে একটা পিওর সেন্টার ব্যাক ভাই, কোনোদিনও রাইট ব্যাক পজিশনে খেলে নাই। তো আপনি যখন একটা প্লেয়ারকে হঠাৎ করে, জীবনে খেলে নাই এমন প্লেয়ারকে, প্রায় 27-28 বছরের একটা প্লেয়ারকে যখন আপনি হঠাৎ করে সেন্টার ব্যাক থেকে রাইট ব্যাকে শিফট করেন, তো এমন খেলাই হবে, এটা স্বাভাবিক। আর ইবানেসকে পরিবর্তন করে যে আপনি দানিলোকে আনবেন, দানিলো অ্যাটাকিং দিক দিয়ে আপনাকে হয়তো অনেক হেল্প করবে, কিন্তু ডিফেন্সিভ দিক দিয়ে ভাই দানিলো যাচ্ছে তাই। কারণ দানিলোর যথেষ্ট বয়স হয়েছে, দানিলো ব্রাজিলের লিগের মধ্যেই ভাই বেঞ্চে বসে থাকবে। তো আমার মনে হয় ইবানেসকে শুরু করানো উচিত। মিডফিল্ড এর চেয়ে ভালো মিডফিল্ড ব্রাজিলের নাই ভাই। আপনি কাসেমিরো আর ব্রুনো গিমারেস এই দুজনকে আপনি বাদ দিয়ে খেলতে পারবেন না। এদেরকে নিতে হবে, এদেরকে একসাথে কাজ করতে হবে। ভয় কিসের আমি জানি না, ওরা দেখে মনে হচ্ছে ওরা ভয় পাচ্ছে। প্লেয়ার গুলো ভালো, কিন্তু কম্বিনেশন ভালো না। আমার কার্লো আনচেলত্তির উপর যথেষ্ট ভরসা আছে। আশা করি পরের ম্যাচগুলোতে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো শুধরে নেবে। আর নেইমারকে যদি ভাই রাখা যায়, ভাই 70% ফিট নেইমার আমার মনে হয় এই দলে যদি থাকে, আমি লুকাস পাকেতাকে কনসিডার করে নেইমারকে অ্যাটাকিং মিডে রেখে খেলা স্টার্ট করব। কারণ নেইমার ড্রপ ডাউন হয়ে ডিপে এসে যে পাসগুলো, যে থ্রু পাসগুলো, যে চান্স ক্রিয়েট করবে, ভিনি, রাফিনহা, তারপরে ম্যাথিউস কুনিয়া এদের মতো প্লেয়ার থাকলে ওই চান্সগুলো কাজে লাগাতে পারবে। আর অন্যদিকে ভাই মরক্কো দুর্দান্ত একটা ম্যাচ খেলছে। মরক্কো জিততে আসছে ওইটা বুঝাইছে ভাই। মরক্কো কিন্তু কোনো আন্ডারডগ বা কোনো ডার্ক হর্স টিম না, তারা জিততে আসছে ভাই, তারা ওয়ান অফ দ্য কন্টেন্ডার অফ দিস ওয়ার্ল্ড কাপ। আর 18 বছরের আমি প্লেয়ারটার নামটা সরি দেখে নিই, বোয়াদ্দি, 18 বছরের বোয়াদ্দি ভাই, পুরো মিডফিল্ড কন্ট্রোল যাকে বলে। 18 বছর বয়স, ক্যাসিমেরো, ব্রুনো গিমারেসের মতো দুইজন এক্সপিরিয়েন্সড মিডফিল্ডার। ক্যাসিমেরো চ্যাম্পিয়ন্স লিগের এত এত প্রেসারের ম্যাচ খেলে আসছে, তার সাথে কুলায় উঠতে পারে নাই ভাই 18 বছরের এই পোলাপাইনের সাথে। 18 বছরের এই ছেলে ভাই পুরা মিডফিল্ডটা কন্ট্রোল করছে। আমি দেখছি যখন এই মরক্কো প্রেসারে পড়ছিল, বোয়াদ্দি সেখানে ছিল এই প্রেসারটা তার উপর নিয়ে যাওয়ার জন্য। আর আপনারা মরক্কোকে হালকা ভাবে নেবেন না। মরক্কো গত 28 ম্যাচ ধরে আনবিটেন, 28 ম্যাচ ধরে কোনো ম্যাচ হারে না। একটা ম্যাচ হারছিল কেনিয়ার সাথে, তাও ওইটা তারা একদম বি টিম, একদম পোলাপাইন দিয়া খেলতে নামছিল। তো ওইটা হিসাব করলে প্রায় 49 ম্যাচ ধরে মরক্কো কোনো হার নেই। ওই লাস্ট ম্যাচ হেরেছিল 2022 বিশ্বকাপে, হেরেছিল। এরপরে একটা ম্যাচ হেরেছিল কেনিয়ার সাথে, যেটা অনেক বাচ্চাদের দিয়ে খেলাইছিল। তো মরক্কো যেন তেন টিম না, ফিফা র্যাঙ্কিং ও 7 নম্বরে মরক্কো। তো ব্রাজিলের অনেক ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। ভিনিসিয়াস যে বিগ গেম প্লেয়ার, এটা আবারও প্রমাণ করছে। আর আমার মনে হয় এনরিককে একটা সুযোগ দেওয়া দরকার ছিল। এইসব ম্যাচে এনরিক একটা ট্রাম্প কার্ড হতে পারে আমাদের জন্য। এনরিক বক্সে ঢুকে একটা পেনাল্টি আদায় করে দিতে পারবে আপনাকে। এনরিকের যে স্পার্ক, এনরিকের যে ম্যাজিক আছে, সেটা এইসব ম্যাচের জন্য আমার মনে হয় সেকেন্ড হাফে লাস্টের 10 মিনিট অন্তত এনরিককে সুযোগ দেওয়া দরকার ছিল। আর ব্রাজিল এমন হয়েছেও, ইংল্যান্ডের ম্যাচে, স্পেনের ম্যাচে, তারপর ওই দিন ক্রোয়েশিয়ার ম্যাচে এনরিক নামার পরে পুরো গেম চেঞ্জ করে দিয়েছে। আমি এনরিককে শুরু করানোর কথা কখনো বলবো না, এনরিককে আমি চাই না শুরু করানো হোক, কিন্তু আপনার ম্যাচ যখন এমন সিচুয়েশনে 1-1 ড্র বা আপনি হারছেন, তখন আপনার একটা গোল প্রয়োজন, তখন এনরিককে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত। ব্রুনো গিমারেস, ক্যাসেমেরো, লুকাস পাকেতা এদের একসাথে কাজ করতেই হবে। নেইমার আসলে আমি লুকাস পাকেতাকে কনসিডার করবো, তার জায়গায় আমি নেইমারকে খেলাবো। আশা করি আমরা পরবর্তী ম্যাচে ভালো কিছু দেখবো। তো এই ছিল আমি যতটুকু বুঝি খেলা, সেই অনুযায়ী একটা ছোটখাটো রিভিউ দেওয়ার ট্রাই করলাম খেলাটা সম্পর্কে। তো প্লিজ প্লেয়ারদের এবং টিমকে ক্রিটিসাইজ করবেন না। পরবর্তী খেলায় আশা করি ভালো কিছু হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর পরবর্তীতে কোন ম্যাচের রিভিউ বা প্রিভিউ নিয়ে আসা যায় সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন।